সুকান্ত, আপনার আপনার বক্তব্য শুনি যে এই যে যাদবপুর নিয়ে যে চর্চা চলছে, আবার বলছি অসঙ্গত কারণে চর্চা, শিক্ষা বহির্ভূত অন্য কারণে চর্চা, বিশেষ করে এই যে আমি আমি প্রথমে একটা বাক্য বলছি যে নন্দিনী কথায় কথায় একটা প্রসঙ্গ তুললেন, যেটা এই মুহূর্তে মানে একেবারে আক্ষরিক অর্থে আজকে একেবারে একটা ভয়ঙ্কর প্রাসঙ্গিক প্রসঙ্গ একটা। এটা হচ্ছে যে এই মুহূর্তে যাদবপুরের কোনো উপাচার্য নেই, এবং এই যে উপাচার্য নিয়োগের ব্যাপার নিয়ে যে খেলা পশ্চিমবাংলার সব বিশ্ববিদ্যালয়ে চলছে গত প্রায় 2 বছর ধরে, এটা নিয়ে এটা আজকে আমাদের আজকের আলোচনা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, এক্ষুনি না কিন্তু পরে কোনো সময় সুদীপ্ত আমি তো অনুরোধ করব এই প্রসঙ্গটা যদি তোলা হয়। আচ্ছা, তারপরে আমি তোমার যে মূল যে আজকে যে আমাদের বিষয় যে শুধু অসঙ্গত কারণে চর্চা হচ্ছে কেন তাতে আসবো, কিন্তু তার আগে ওই পুলিশ ফাঁড়ির ব্যাপারটা সম্বন্ধে আমার বক্তব্যটা বলি। হয়তো নন্দিনীর চেয়ে হয়তো আমি আরেকটু বেশি করে মনে করবো যে না, আমাদের যাদবপুর অন্য ক্যাম্পাসে কি হয় না হয় আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, অনেক জায়গায় অনেক কিছু হয় হয়তো, যাদবপুর ক্যাম্পাসে মানে প্রবেশ হয়তো আরেকটু নিয়ন্ত্রণ করা দরকার, বিশেষত সন্ধ্যার পরে, সেটা একটা নিয়ম আছে। কিন্তু পুলিশ ফাঁড়ি বসালে শুধু যে নন্দিনী বলছেন লাভ হবে না, আমি আরেকটু এগিয়ে বলবো ক্ষতি হবে। ক্ষতি হবে কিরকম? প্রথমত, যে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা এবং তাদের সঙ্গে বহিরাগত যারা কোনো কারণে হয়তো গন্ডগোল পাকাতে চায়, তারা কিন্তু একটা টার্গেট পেয়ে যাবে, যে ওই চোখের সামনে ওটা দেখতে থাকলে ওইটাকে লক্ষ্য করে, মানে ওটা এক ধরনের একটা একটা প্রভোকেশনের মতো হয়ে থাকবে আর কি। যে সেই গল্প আছে, সেই পাগলকে বলা হচ্ছে এই পাগল তুই পোল দাঁড়াবি না কিন্তু, এবং তাতে পাগল আরো বেশি করে পোল দাঁড়াতে শুরু করে, সেরকম কিছু হতে পারে। কিন্তু এইরকম ছেলে মেয়ে সংখ্যায় কটা, এবং তারাই তাদের বা এই প্রবণতাকে উস্কে দেওয়ার দরকার কি? সাধারণভাবে সমস্ত শিক্ষক ছাত্র তারা তো এতে দমে যাবে। মানে আমাদের শিক্ষা প্রাঙ্গণে একটা পুলিশ ফাঁড়ি, এটা তো তাদের একটা একটা চাপ সৃষ্টি করবে, একটা অস্বস্তি সৃষ্টি করবে। তাদের মনোবল এমনিতেই নানা কারণে খুব একটা যে আজকাল চাঙা থাকতে পারে তা নয়, তার প্রবল আঘাত ঘাটবে। যে লেখাপড়া এখনো যাদবপুরে হয়, সুস্থ চিন্তা হয়, সেটা কিন্তু একটা তাতে একটা ব্যাঘাত করবে। পুলিশ ফাঁড়ি বিশেষ করেই বসানো উচিত নয়। যদি কোনো বিশেষ সময়ে কোনো আইন শৃঙ্খলার প্রশ্ন ওঠে, সেটা অন্যভাবে আমাদের ভাবতে হবে। যাই হোক, এবার তোমার আসল কথায় আসি, যে অসঙ্গত কারণে শুধু চর্চা হচ্ছে কেন। তার একটা কারণ ওই তুমি যেটা বলে শুরু করলে সুদীপ্ত, যে আমাদের সমাজ সেটাই চায়। এইসব যখন গন্ডগোল পাকায়, যাদবপুরই হোক কি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে হোক, তখনই মানে আমরা সকলেই মনে করি সেটাই খবর। এখন ধরো গন্ডগোল নেই, অধিকাংশ সময় গন্ডগোল থাকে না, লেখাপড়াই হয়, গবেষণা হয়, সেটা নিয়ে তো মানে একটু অনুযোগের সুরেই বলছি, তোমরা তো খবর করো না, কে তোমাদের বাধা দিচ্ছে? যে সেই সময় তোমরা একদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অমুক ভালো ভালো গবেষণা হচ্ছে, যাদবপুর কেন অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে না, অনেক বিষয়ে অনেক কিছু হচ্ছে, তোমরা খবর করলেই পারো, বাধা দিচ্ছে কে? কিন্তু তখন হয়তো বিশ্ববিদ্যালয় না হলে অন্য কোথাও একটা কোনো এরকম উত্তেজক খবর কিছু ঘটছে, সেটার দিকে দৃষ্টি যায়। মানে আমাদের কিন্তু পুরো খবর মাপার মাত্রাটা হচ্ছে গন্ডগোল, অন্যায়, অনাচার, এইগুলোই। যে মানে সমাজের যে সুস্থ দিকটা, সেটা আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরতে, তো সংবাদ মাধ্যমের লোকেরাও তুলে ধরেন না এবং জনসাধারণ সেটা দেখতে চান না। কিন্তু এই যে জনসাধারণ না চান, আমাদের কর্তৃপক্ষ তো চাইবেন। এই যে কথাটা উঠলো যে রাজ্য সরকারের আইনজীবী, তিনি বললেন যে যাদবপুরে তো শুধু গন্ডগোল হয়, আর কিছু হয় না। এখন আইনজীবী তো আইনজীবী তিনি না জানতে পারেন, কিন্তু আমাদের রাজ্যের শিক্ষা বিভাগ কিংবা কোনো কার্যকর ভাবে কেন্দ্রের শিক্ষা বিভাগই, তারা কি শিক্ষা সম্বন্ধে কোনো খবর রাখেন? এটা আমি একটা কথা খুব মনের দুঃখে বারের সময় বলে থাকি। আমরা যদি কৃষি বিভাগে যাই, জিজ্ঞাসা করি আচ্ছা এই রাজ্যে কি আমাদের দেশেই বছরে কত লক্ষ টন বা কত কোটি টন ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয় ইত্যাদি, তার একটা সংখ্যা বলতে পারবে। শিল্প দপ্তরের শিল্প মন্ত্রকে বলুন আমাদের কত উৎপাদন হয়, কত পাট বস্ত্র উৎপাদন হয় ইত্যাদি, তারা সংখ্যা বলতে পারবে। আপনি শিক্ষা বিভাগে জিজ্ঞাসা করুন আচ্ছা আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে
বছরে কটা পিএইচডি বেরোয়, কটা গবেষণা প্রকল্প হচ্ছে, কি কি ক্ষেত্রে, তাতে কত টাকা খাটছে, তাদের কোনো ধারণা নেই। দে হ্যাভ নো ক্লু। মানে এটা আমি কিন্তু খুব মানে মনের দুঃখে বলছি, কিন্তু আমি আক্ষরিক অর্থে বলছি। আমাদের শিক্ষা বিভাগ শিক্ষার সম্বন্ধে কোনো খোঁজ খবর রাখে না। তারা মনে করেন যে সেটা তাদের কাজ নয়। তাদের কাজ হচ্ছে ওই শিক্ষক বা অন্য কর্মচারীদের নিয়োগ দেখা, মাইনেপত্রের হিসেব রাখা, পেনশনের হিসেব রাখা, এবং বড় জোর সরাসরি সরকারের থেকে যেটুকু টাকা আসে তার হিসেব রাখা। এবং উত্তরোত্তর একটা জিনিস বেড়ে যাচ্ছে এবং তাতে কাজের খুব ক্ষতি হচ্ছে, সেটা হচ্ছে উত্তরোত্তর নানা রকম নিয়ন্ত্রণ চাপানো, যে নিয়ন্ত্রণ আগে ছিল না। আমি 15 বছর হলো আমি অবসর নিয়েছি এবং আমি দেখছি যে সেই সময় আমরা যদি গবেষণা করতে চাইতাম, কোথা থেকে আমরা গবেষণার অর্থ জোগাড় করলাম? কোন একটা সংস্থা থেকে আমরা সে অর্থটা নিয়ে সেটা ব্যবহার করতে পারতাম। অবশ্যই মানে দেশের আইন তো খাটতই, তাছাড়া সেই টাকা কড়ি হিসেব দিতে হতো, অডিট হতো, সবকিছুই হতো। অনাচারের বিশেষ একটা কোনো একটা ফাঁক ছিল না এবং অনাচার হয়নি, কিন্তু স্বাধীনতা ছিল। এখন একদিকে যেমন অর্থের যোগান কমতে কমতে প্রায় তলানিতে ঠেকেছে, সরকারি অর্থের যোগান, তেমনি অন্য সূত্র থেকে অর্থ জোগাড় করা এবং তাছাড়া অন্য স্বাধীনভাবে কোনো কাজকর্ম করা, এটা উপরে একটার পর একটা নিয়ন্ত্রণ বসানো হচ্ছে। যেমন এই যেটা সম্প্রতি আমাদের আলোচনায় উঠেছে, আর আজকের আলোচনা না, মানে এই পুরো প্রসঙ্গটা নিয়ে যে আলোচনা হচ্ছে এই মুহূর্তে, যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কর্মসমিতির একটা মিটিং ডাকতে চান, ইসি এই এক্সিকিউটিভ কাউন্সিলের একটা মিটিং ডাকতে চান, তাদের শিক্ষা দপ্তর থেকে অনুমতি নিতে হবে। উপাচার্য স্বাধীনভাবে একটা মিটিং ডাকতে পারবেন না। এভাবে করে বিশ্ববিদ্যালয় চলে। কাজে আমরা দেখছি যে একদিকে সরকারি অর্থের যোগান প্রচন্ডভাবে কমে যাচ্ছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে যখন অর্থের যোগান কিছু বেশি ছিল এবং যেটা আসতো সবচেয়ে বেশি কেন্দ্রের ইউজিসি থেকে যে টাকা মোটামুটি স্বাধীনতার পর 50-60 বছর পাওয়া যেত, তাই দিয়ে কিন্তু স্বাধীন ভারতবর্ষের যে মানে অনেক কিছু না খারাপ, কিন্তু তার সঙ্গে অনেক কিছু ভালো তো ছিল। একটা যে বলার মতো একটা উচ্চশিক্ষার পরিকাঠামো গড়ে উঠেছে, এতগুলো বিশ্ববিদ্যালয় যেখানে অনেক ভালো কাজ হয়েছে, এত ছাত্র পাশ করে বেরিয়েছে যারা সারা পৃথিবীতে তারা সফল হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়গুলিও জাতীয় স্তরে তো বটে, আন্তর্জাতিক স্তরেও তারা স্থান অর্জন করতে পেরেছে। এসব ইউজিসির কল্যাণে হয়েছে। এবং যেহেতু ইউজিসির যারা আধিকারিক ছিলেন তারা পুরোদস্তুর আধিকারিক নন, পুরোদস্তুর আমলা নন, তারা কিন্তু মূলে ছিলেন শিক্ষক। তাদের সঙ্গে আমাদের অনেক ঝড়াঝাটি হয়েছে, সেখানে আমলাতন্ত্র প্রচুর ছিল। সেটা মোটেই আমি একটা স্বর্গরাজ্য ছিল আমি বলছি না, মরুদ্যান ছিল না, কিন্তু তাদের লেখাপড়ার সম্বন্ধে একটা আগ্রহ ছিল, গবেষণার সম্বন্ধে আগ্রহ ছিল, শিক্ষা পরিকাঠামো গড়ে তোলার সম্বন্ধে আগ্রহ ছিল। কাজে সে সময় যতই মনোমালিন্য হোক, শেষ অব্দি মনে হতো আমরা একসঙ্গে একদিকে এগোচ্ছি। এখন কিন্তু সেটা মনে হয় না। এখন মনে হয় যে কেন্দ্র হোক রাজ্য হোক, শিক্ষা কর্তৃপক্ষ শুধু আছেন আমাদের উপরে খবরদারি করার জন্য। আমাদের মানে ভালো উদ্যোগে, সৎ উদ্যোগে তারা কোনোভাবেই সাহায্য করেন না, বরং আমরা নিজেরা উদ্যোগ করতে চাইলে সেটা যতভাবে সম্ভব সেটা ঠেকাবার চেষ্টা করেন, যেন তাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের কাজ করতে হয়। এখন এই অবস্থাটা বাড়তে বাড়তে যেখানে এসে পৌঁছেছে, তাতে এখন কাজ করা সত্যি প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কারণ তার জন্য যে ন্যূনতম পরিকাঠামোটুকু দরকার, বিশেষত মানবিক পরিকাঠামো, মানব সম্পদ, হিউম্যান রিসোর্সেস, সেটা তো মানে কিছুই নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরুন, উপাচার্য নেই, যিনি ছিলেন গতকাল পর্যন্ত তিনিও ছিলেন অস্থায়ী উপাচার্য। এবং এখন আমাদের রাজ্যে বোধহয় 34টা না 35টা বিশ্ববিদ্যালয় হয়েছে, তারপরে অর্ধেকের এই অবস্থা। রেজিস্ট্রার নেই, ফাইন্যান্স অফিসার নেই, এবং শিক্ষক পদ প্রায় অর্ধেক খালি। অনেক বিভাগে যত শিক্ষক থাকার কথা তার অর্ধেক আছে।
প্রচুর বিশ্ববিদ্যালয়ে এই অবস্থা, নতুন যে বিশ্ববিদ্যালয়গুলি তাতে তো পদই নেই, কাজে সে পদ পূরণ করার প্রশ্ন উঠছে। এভাবে লেখাপড়া চলে? কিন্তু এটা নিয়ে যে কারো কোনো মাথা ব্যথা আছে, দেখা যায় কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা আছে কি করে বিশ্ববিদ্যালয়গুলি কি করে চালু করা যায়, লেখাপড়া হতে পারে, গবেষণা হতে পারে, এ নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। কোনো মতে যদি নিয়ম রক্ষা করে ক্লাসরুমের পড়ানোটা কোনোভাবে হয়, কোনোভাবে পরীক্ষাগুলো নেওয়া যায়, এটুকু তাও একটা দরকার। এটুকু যেন এখনো এরকম একটা স্বীকৃতি কর্তৃপক্ষের স্তরে আছে। গবেষণা বলে যে একটা কিছু উদ্যোগ আছে, এমন কোনো ব্যাপার আছে, এটা খায় না মাথায় বাঁকে। এ সম্বন্ধে কিন্তু আমি একটা খুব দুঃখের সঙ্গে বলছি, এত কটু কথা তো বলতে ভালো লাগে না আমাদের শিক্ষা কর্তৃপক্ষ সম্বন্ধে, বলে লাভও হয় না, বরঞ্চ তাতে তারা হয়তো আরো বিরূপ হয়ে পড়বে। তো অবস্থাটা এই, এর থেকে কি উত্তরণের পথ তা তাদের অনেক ভাবতে হবে। কিন্তু অন্তত খুব সাধারণ কতগুলি, যা বললাম, কাঠামো ও পরিকাঠামোগত এবং অর্থগত একেবারে মৌলিক যে কতগুলি আবশ্যকতা না হলেই নয়, সেগুলি আজকে আর বাকি। এই তো অবস্থা। আপনি যে অবস্থার কথা বললেন সুকান্ত দা, আপনি নানাভাবে এখানেও এই আমাদের ফোর্থ পিলার ইউজিপি পিলার বলেছেন, নানা জায়গায় আপনি এই ধরনের মত প্রকাশ করেছেন, করে চলেছেন। তার ফলে পরিবর্তন তো কিছু দেখা যাচ্ছে না শিক্ষায়। এটা ঠিকই যে আপনি যেটা বললেন যে শিক্ষা বিষয়ক খবর আমরা মিডিয়া যখন করি তখন এই গন্ডগোলের খবরই করি, গন্ডগোলই খুঁজে বেড়াই। আপনি যে অনুযোগ বললেন খুব নরম করে, আসলে অভিযোগ বলা ঠিক, সেটাকে আবার নতশিরে স্বীকার করা ছাড়া কোনো উপায় নেই। ব্যক্তিগত স্তরে কখনো কখনো সামান্য কিছু উদ্যোগ এদিক ওদিকে থাকে, হয়তো আমারও ছিল, কিন্তু সেটা মোটেই কোনো বলার মতো কিছু নয়। মিডিয়া শিক্ষাকে এভাবেই দেখে। আপনি যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই ইউজিসি থেকে অনুদান পাওয়া, শিক্ষা গবেষণা পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যাওয়া, এ ব্যাপারে একটা সার্বিক একটা সদর্থক দৃষ্টিভঙ্গি আগে ছিল। এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পয়সা ক্রমশ কমছে, অনুদান ক্রমশ কমছে, খবরদারি ক্রমশ বাড়ছে।